জোরপূর্বক হাসল রূপন্তী। বিভানের ক্রোধকে উপেক্ষা করেই সে কেক খেলো ইমাদের হাত থেকে। ব্যাস হয়ে গেল। বিভানকে আর পায়কে। ক্রোধে জ্বলে উঠল ছেলেটা। চোখ মুখ শক্ত হয়ে উঠল মুহূর্তেই। এদিকে ইমাদও হাসি মুখে বাকিদের খাইয়ে দিতে শুরু করলো কেক। খাইয়ে দিচ্ছে বললে ভুল হবে, একে অপরকে কেক ছুড়াছুড়িতে মত্ত হয়েছে সকলে। বিভান এই সুযোগটাই কাজে লাগালো। সকলের অগোচরে রূপন্তীর হাত টেনে সে নিয়ে গেল একটু দূরে অন্ধকারের পানে। যদিও এখানে ততটা অন্ধকার নেই, ইমাদের জন্মদিন উদযাপনের জন্য করা লাইটিং এর কিছুটা আলো এখানে এসেও পৌঁছাচ্ছে। রূপন্তী সকলের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা না বললেও এখানে এসে বলল, সমস্যা কি আপনার? এখানে এভাবে নিয়ে এলেন কেন? তুমি ইমাদের হাত থেকে কেক কেন খেলে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর তবে বিরক্ত হলো রূপন্তী। বিভান তো অবুঝ নয়, সব বুঝেছে। আজ ইমাদের জন্মদিন ছিল, সেই উপলক্ষে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, তাকেও দিয়েছে। হ্যাঁ, সে মানছে, সবার প্রথমে তাকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই। আর তার বলারও ছিল না কোনো। বললেও তো দৃষ্টি কটু হয়ে দাঁড়াতো। রূপন্তী কিছুটা বিরক্তি নিয়েই বলল, সে খাইয়ে দিয়েছে, তাই খেয়েছি। ও খাইয়ে দিলে তোমাকে খেতে হবে? তোমাকে বলেছি না ওর থেকে দূরে দূরে থাকতে? রূপন্তীর মেজাজ বিগড়ালো। এবার সবটা জেনে বুঝে চুটপাট দেখাচ্ছে এই লোক। এমন ব্যবহার করছে যেন সে ইচ্ছে করে ইমাদের হাত থেকে সবার আগে কেক খেয়েছে। ভালোবাসা যেখানে আছে হিংসা সেখানে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সে হিংসার উপরে নিজের কাবু রাখতে হবে। সব জেনে বুঝে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে নিজের সঙ্গীকে দোষারোপ করা নিশ্চয়ই যুক্তিসঙ্গত নয়। রূপন্তী কিছুটা ক্রোধের বশেই বলল, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। শক্ত কণ্ঠে কথাটা বলেই চলে যেতে উদ্যত হলো রূপন্তী। তৎক্ষণাৎ তার হাত টেনে ধরল বিভান। শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরল পাশেই একটা গাছের সাথে। দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করা বউ তুই আমার। আমার কথা শুনতে বাধ্য নস তো কার কথা শুনতে বাধ্য? রূপন্তী দমালো না একটু, শক্ত কণ্ঠে জবাব দিল, যেখানে এই বিয়েই আমি মানি না, সেখানে আপনার কথা শুনবো এটা আষাঢ়ের গল্প ব্যতীত আর কিছুই নয়। বিভান তেতে গেল আরো। ক্রোধে দিশেহারা হয়ে চেপে ধরল রূপন্তীর গলা। হিসিয়ে বলল, তুই মানিস বা না মানিস, আমি তোর স্বামী, এটাই চির সত্যি। কথাটা বলতে বলতেই বিভানের চোখ পড়ল রূপন্তীর গলার পানে। আবছা আলোয় মেয়েটার দেহের এই অংশটা যেন আরো মোহনীয় হয়ে ধরা দিয়েছে এই মুহূর্তে। হাত নরম হলো বিভানের, চক্ষু শীতল হলো স্বল্প সময়ের ব্যবধানে। রূপন্তীর দেহের এই অংশটা কেমন নরম, কোমল, লোভনীয় মনে হচ্ছে তার নিকট। হৃদয়ে নিষিদ্ধ চাওয়ারা কেমন মাথা চারা দিয়ে উঠেছে। হৃদয়ে নিষিদ্ধ চাওয়াটা কেমন মাথা চারা দিয়ে উঠেছে। ইচ্ছে করছে এক্ষুনি হামলে পড়তে। মাথা থেকে ক্রোধ ঝেড়ে ফেলে উষ্ঠ প্রসারিত করল বিভান। রূপন্তীর গলায় আলতোভাবে স্লাইড করতে করতে বলল, আই লাইক ইউর নেক বেব। থামল বিভান। নেশাক্ত কণ্ঠে ফের বলল, সুতরাং একটা চুমু তো দেওয়া উচিত এই মুহূর্তে। রূপন্তী ভরকে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল তার। এ লোকের মতিগতি ভালো ঠেকছে না মোটেই। তাছাড়া লোকটা নির্লজ্জ ভীষণ। পরে দেখা যাবে সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্লজ্জতাগিরি শুরু করেছে। আশেপাশে বন্ধু বান্ধব সবাই আছে। তারা এই অবস্থায় একবার রূপন্তীকে দেখে নিলে লজ্জায় আর মুখ লুকানোর জায়গা থাকবে না। মেয়েটা হাঁসফাঁস করে উঠল, আমতা আমতা করে বলল, আশেপাশে সবাই আছে, ছাড়ুন আমাকে। থাকুক সবাই, এদের কাউকে ভয় পাই নাকি আমি? বিভান ঝুঁকে গেল মেয়েটার গলার দিকে, নিজেকে ছাড়ানোর জন্য মোড়ামুড়ি শুরু করলো। বিভান তবু ছাড়লো না। শেষে রূপন্তী আর উপায় না পেয়ে তার পায়ে পড়া হালকা উঁচু জুতো দ্বারা
পাড়া বসালো ছেলেটার পায়ে। হক চকে উঠল বিভান, অজান্তেই হাত আলগা হলো তার। রূপন্তী এই সুযোগটাই নিল। বিভানের হাত আলগা হতেই সে দৌড়ে দিল ইমাদের পানে। দাঁতে দাঁত চাপলো বিভান। মেয়েটা এইভাবে তাকে গোল খাইয়ে পালিয়ে গেল। এইবার হাতের কাছে পাক, তখন সেও এর মজা বুঝিয়ে দিবে হারে হারে। বিভানও এবার কটমট করতে করতে এসে দাঁড়ালো ইমাদের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ততটা পাত্তা দিল না, উল্টো ভেঙচি কেটে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ। বিভান এবং রূপন্তীর এই একসাথে উদাও হওয়া, পরপর ফিরে আসা, আবার একে অন্যের সাথে ইশারায় কথা বলা আর কেউ খেয়াল না করলেও ইমাদ করেছে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তার, হিংসা জাগছে ভীষণ। রূপন্তীর সাথে বিভানের কি সম্পর্ক রয়েছে যে তারা এভাবে ইশারায় কথা বলছে? না, ইমাদের ধারণা তো ভুলও হতে পারে তারা এমনি কোনো বিষয় নিয়ে কথা বলছে। ইমাদ নিজের মনকে শান্ত করলো। তবে এই সমুদ্র তীরে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো আজ এই ক্ষণেই রূপন্তীকে তার মনের কথা বলে দেওয়া উচিত। আজ ইমাদের জন্মদিন, সাথে সমুদ্রের তীর, মাথার উপরে উজ্জ্বল এক চন্দ্রের আনাগোনা। ভালোবাসার কথা বলার জন্য আজকের থেকে ভালো একটা সুন্দর মুহূর্ত মনে হয় আর আসবে না। ইমাদের ভাবনার মধ্যেই দোলা সকলকে ডেকে বলল, চলো এখন বারবিকিউ করি সবাই মিলে। সবাই উৎফুল্ল ভঙ্গিতে পা বাড়ালো দোলার পিছু পিছু। তখন ওই রূপন্তীকে পিছু ডাকলো ইমাদ, কিছুটা ইতস্তত করে বলল। থমকে দাঁড়ালো সকলেই, পিছু ফিরে তাকালো ইমাদের পানে। রূপন্তী উষ্ঠে হাসি ধরে রেখেই বলল, জি বলুন। ইমাদ চোখ ঘুরিয়ে একবার তাকালো সকলের পানে, অতঃপর হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে। সমুদ্র তীরের বালুর উপরে মিহি কণ্ঠে বলল, চমকালো উপস্থিত সবাই। ইমাদের যে রূপন্তীর প্রতি একটা দুর্বলতা ছিল তা সবাই তার ব্যবহারে মোটামুটি বুঝতে পেরেছিল আগেই, কিন্তু তাই বলে যে আজকের এমন একটা দিনে সে মেয়েটাকে প্রেম নিবেদন করে বসবে তা বুঝতে পারেনি কেহই। জ্যাক এবং এলিনা আর চোখে তাকালো দোলার পানে। ইমাদ না বুঝলেও তারা তো বুঝেছে মেয়েটা ইমাদকে ভালোবাসে। দোলার মুখশ্রী জুড়ে বিষাদের ছায়া। কোনো মেয়ের সম্মুখে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রেম নিবেদন করছে, এ নিশ্চয়ই সুখকর কোনো দৃশ্য নয়। মেয়েটার হৃদয়ে যেন ব্যথার তাণ্ডব উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। দম আটকে আসতে চাইছে। চোখ জুড়ে দোলার আবির্ভাব ঘটল অশ্রুকণার। তবে ক্রোধে উন্নত হলো বিভান। এতদিন রূপন্তীর সাথে সারাক্ষণ চিপকে থাকার চেষ্টা করেছে ইমাদ, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ছাড় তো দিয়েছে সে, কিন্তু আজ একদম প্রেম নিবেদন করে বসলো। তারই বউকে তার সম্মুখে প্রেম নিবেদন করেছে, এত বড় সাহসের! বিভান রেগে মেগে গেল, তেড়ে যেতে নিল ছেলেটার পানে, কিন্তু রূপন্তী হাত টেনে আটকে দিল তাকে। বিষয়টা যখন তার সাথে ঘটেছে তখন উত্তরটাও তারই দেওয়া উচিত। বিভান উত্তর দিতে গিয়ে দেখা যাবে মারামারি লাগিয়ে দিয়েছে। এমনিই লোকটার নাকের ডগায় ক্রোধ নাচানাচি করে সর্বদা, তারপর দেখা যাবে মারামারি করে এই বিষয়টা নিয়ে দুজনের সম্পর্ক নষ্ট। রূপন্তী চায় না তার কারণে ইমাদ এবং বিভানের সম্পর্ক নষ্ট হোক। সেই ছোটবেলা থেকে দুজনের বন্ধু, তার উপরে আবার ভাই। তাছাড়া রূপন্তীর বিয়ে হয়েছে বিভানের সাথে। যেভাবেই বিয়েটা হোক না কেন, সে বিয়েটা মানুক বা না মানুক, বিভান তার স্বামী। রূপন্তী অবশ্য সময় নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজেকে সবকিছুর সাথে মানানোর, বিভানকে অনুভব করার, সম্পর্কটা মেনে নেয়ার। হ্যাঁ, এটা ঠিক যে সে মাঝে মাঝে বিভানের উপর জেদ দেখায়, চড়াও হয়,
তাই বলে এই নয় যে সে অন্য পুরুষের হাত ধরবে, তার সাথে মেলামেশা করবে, তাকে ঝুলিয়ে রাখবে কিংবা আশকারা দিবে। মেয়েটার যতটুকু রাগ, অভিমান, ভালোবাসা সে তার স্বামীর সম্মুখে দেখায়, অন্য কারো সম্মুখে নয়। এতদিন সব বুঝেও ইমাদকে সে সরাসরি কিছু বলেনি, কারণ ইমাদ সরাসরি ভাবে তাকে কিছু বলেনি। একজন মানুষ সরাসরি ভাবে যদি না বলে আমি তোমাকে ভালোবাসি। তাহলে তার সম্মুখে গিয়ে আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার থেকে দূরে থাকুন বলা কিংবা কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই মানানসই নয়। কিন্তু আজ যখন ইমাদ সরাসরি তাকে প্রেম নিবেদন করলো, তখন শক্ত কণ্ঠে আর উত্তরটা তারই দেওয়া উচিত। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েই বলল, আমি আগে থেকেই আপনার মনের কথা আন্দাজ করতে পেরেছিলাম ইমাদ ভাই, কিন্তু আপনি এতদিন সরাসরিভাবে কিছু না বলায় আমিও বলতে পারছিলাম না। যাই হোক, ভালোই করেছেন আজ সবটা এভাবে বলে। থামলো রূপন্তী, ফের বলল, আমি আপনাকে ভালোবাসি না ইমাদ ভাই, একজন বন্ধু কিংবা ভাই ব্যতীত আমি আপনাকে কখনো অন্য কিছু মনে করিনি। ইমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল, মনে হলো যেন তার কর্ণে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। যাকে এতদিন ধরে ছেলেটা ভালোবেসে এলো, আজ সে বলছে ভালোবাসে না। ইমাদের হৃদয়ে চিনচিনে ব্যথা আবির্ভাব ঘটল, আশার হয়ে এলো শরীরটা। আহত স্বরে প্রশ্ন করলো, কেন ভালোবাসো না আমায়? এই কেন এর কোনো উত্তর হয় না ইমাদ ভাই। ভালোবাসা একটা হৃদয় ঘটিত বিষয়, যার উপরে কারো কোনো হাত থাকে না। হৃদয় না চাইলে আমরা কাউকে হুট করে ভালোবাসতে পারি না, আবার ঘৃণাও করতে পারি না। ঠিক তেমন আপনার প্রতি আমার হৃদয়ে কখনো কোনো ভালোবাসা তৈরি হয়নি। ইমাদ মানতে পারল না রূপন্তীর কথা, অস্থির হয়ে উঠল সে। কিছুটা বেকুল স্বরে বলল, মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার আচার আচরণ থেকে বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। আমি ঠিক জানি না আপনি আমার কোন আচার আচরণ থেকে বুঝে নিয়েছেন যে আমি আপনাকে ভালোবাসি, তবে আমার মনে হয় না আমি আপনার সাথে এমন কোনো আচরণ করেছি যা থেকে আপনার প্রতি আমার ভালোবাসাকে ইঙ্গিত করবে। আমি আপনার সাথেও যেমন ব্যবহার করেছি, জ্যাক ভাই, দোলা, এলিনার সাথেও ঠিক তেমন ব্যবহারই করেছি। কই, জ্যাক ভাইয়ের তো কখনো মনে হয়নি আমি তাকে ভালোবাসি। আপনি সম্ভবত আমাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলেন। আমার সৌজন্যবোধ এবং কৃতজ্ঞতাবোধকে আপনি ভালোবাসার রূপে ধরে নিয়েছেন। তাই আজ সবার সামনেই বেশ পরিষ্কারভাবে আপনাকে বলে দিতে চাই, আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া এইটুকু বলে থামল রূপন্তী। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ইমাদের, ধীর কণ্ঠে প্রশ্ন শুধ করল, তাছাড়া কি? একটু সময় নিল মেয়েটা, ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাছাড়া আমি বিবাহিত, আমার জলজান্ত একটা স্বামী আছে। চমকালো সকলে। রূপন্তীর আকম্মিক কথাটা যেন বিস্ফোরণ ঘটালো দোলা, জ্যাক এবং এলিনার মধ্যে। রূপন্তী বিবাহিত? কে তার স্বামী? আর এতদিন মেয়েটার সাথে থেকেও তারা কেউ ধরতে পারল না এ বিবাহিত। তবে খুশি হলো বিভান, প্রফুল্লতায় ভরে গেল তার হৃদয়। যাক, তার বউ অবশেষে তার পরিচয়টা সবার সম্মুখে এনেছে, তাদের বিয়ের কথাটা জানিয়েছে সবাইকে। কিন্তু ইমাদ বিশ্বাস করতে পারল না রূপন্তীর কথা, মনে হলো মেয়েটা মিথ্যা বলছে। ইমাদ জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, ফের কিছুটা অস্থির কণ্ঠেই বলল, তুমি মিথ্যে বলছো তাই না? হোস্টেলে সিটের জন্য তোমার কাগজপত্র জমা দেওয়ার সময় আমি সেখানে স্পষ্ট দেখেছি অবিবাহিত লেখা। তাহলে এখন কিভাবে বিবাহিত তুমি? রূপন্তী কপাল কুঁচকালো, ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি ইমাদ ভাই? না আমি আপনাকে ভালোবাসি, আর না বন্ধু ব্যতীত অন্য কিছু মনে করি। তাই এ বিষয়ে অন্তত আমি আপনাকে মিথ্যা বলে বুঝিয়ে রাখবো না। আর আমার বিয়ে মাত্র কয়েকদিন আগেই হয়েছে হোস্টেল থেকে ফেরার পর। ইমাদের হৃদয়ে সন্দেহ জন্মালো। বিভানের পানে একবার তাকিয়ে ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তোমার স্বামীকে? কাকে বিয়ে করেছো তুমি? রূপন্তী উত্তর দিবে তার আগেই পাশ থেকে উত্তর দিল বিভান। গম্ভীর কণ্ঠে বলল,
তুই একটু আগে চারদিকে তাকিয়েছিস, তার সাথেই ওর বিয়ে হয়েছে, অর্থাৎ আমি ওর স্বামী। আরেকটা বিস্ফোরণ। এতক্ষণ তো যাও একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন তো সব অবাকের পর্যায়েও হারিয়ে যাচ্ছে। বিভান বিয়ে করেছে, তাও রূপন্তীকে। দুজন না শত্রু ছিল, সারাদিন ঝগড়া করত, আর বিয়েও বা কখন করলো এ দুজন? তারা কিছু টের কেন পেল না? জ্যাক নিঃশব্দে এসে দাঁড়ালো বিভানের গা ঘেঁষে, কণ্ঠ খাদে নামিয়ে ইংরেজি বাক্যে বলল, এত বড় অঘটনটা ঘটালি কখন তুই? আমাদের জানালেও না একবার? বিভান আর চোখে তাকালো জ্যাকের পানে, ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য। তখনই ভেসে এলো ইমাদের চিৎকারের ধ্বনি। ছেলেটা এগিয়ে এলো রূপন্তীর পানে, মেয়েটার দুই বাহু চেপে বেশ চেঁচিয়ে বলল, এটা হতে পারে না। তুমি আমাকে মিথ্যে বলছো, নয়তো বিভান তোমাকে জোর করে বিয়ে করেছে আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য। ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? ক্রোধে রিরি করে উঠল বিভানের শরীরটা। এতক্ষণ তো ইমাদ তার সম্মুখে দাঁড়িয়েই তার প্রেয়সীকে প্রেম নিবেদন করছিল, এখন আবার ছুঁয়েই দিল। দিন দিন এর সাহস বেড়ে যাচ্ছে। এতদিন বন্ধু বলে কিছু বলেনি, কিন্তু এখন আর মেনে নিতে পারল না বিভান। চোয়াল শক্ত হয়ে উঠল তার, চোখে মুখে ফুটে উঠল ক্রোধের ছাপ। শক্ত হাতে সে রূপন্তীর কাঁধ থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, দাঁতে দাঁত চেপে বলল, ও কি বলেছি শুনিসনি? ও তোকে ভালোবাসে না, তার উপরও বিবাহিত, আমার স্ত্রী। এরপর এত কথা বলছিস তুই কোন মুখ দিয়ে? ইমাদ তৎক্ষণাৎ কলার চেপে ধরল বিভানের, দিশেহারা হয়ে বলল, তুই ইচ্ছে করে ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি জানি তুই জানতি আমি ওকে ভালোবাসি, তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিস। বিভান ভাবলে সেহীনভাবে জবাব দিল। অনেকটা তাই। রূপন্তী অবাক হলো, চোখ বড় বড় করে সে তাকালো বিভানের পানে। এই তবে তাদের বিয়ের কারণ ছিল। ইমাদের জন্যই বিভান এত তাড়াহুড়ো করে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করেছিল। ইমাদ আরো শক্তভাবে আঁকড়ে ধরলো বিভানের কলার, কিছুটা ধরা গলায় বলল, কেন এমন করলি তুই? কেন আমার থেকে কেড়ে নিলি রূপন্তীকে? তুই যেমন ওকে ভালোবাসিস, তেমনি আমিও ভালোবাসি, এবং আমি আমার প্রিয় জিনিস নিয়ে কখনো আপোষ করতে পছন্দ করি না, তাই আগে ভাগে বিয়েটা সেরে ফেলেছে। বিভান ঠান্ডা কণ্ঠে কথাটা বলে হাত দিল কলারে। ইমাদের হাত দুটো নিজের কলার থেকে শক্ত হাতে সরিয়ে দিয়ে হাত ধরল রূপন্তীর, টেনে মেয়েটাকে নিয়ে যেতে যেতে বলল, চলো এখান থেকে। তৎক্ষণাৎ পিছন থেকে রূপন্তীর হাত টেনে ধরল ইমাদও, ধরা গলায় বলল, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না রূপন্তী। রূপন্তী এবং বিভান থমকে দাঁড়ালো। বিভান কিছু বলার পূর্বে রূপন্তী নিজের হাত থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, শক্ত কণ্ঠে বলল, আমি বিবাহিত জেনেও আপনার এমন আচরণ মোটেই কাম্য নয় ইমাদ ভাই। পরপর মেয়েটা এক পলক তাকালো দোলার পানে, কিছুটা নরম কণ্ঠে বলল, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, কিন্তু খুঁজে দেখুন আপনার আশেপাশে এমন মানুষের উপস্থিতি রয়েছে যে আপনাকে আপনার থেকেও অধিক ভালোবাসে। তাদের অনুভব করতে শিখুন, দেখবেন সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছেন। বিনা বাধায় জীবনটা রঙিন হয়ে উঠেছে স্বল্প সময়েই। রূপন্তী চলে গেল বিভানের সাথে। সমুদ্র সৈকতে ওই বালুর উপরে নিস্তেজ হয়ে বসে পড়ল ইমাদ, দুই চোখ ভর্তি তার অশ্রু। সে যেন এখনো মানতে পারছে না রূপন্তী তাকে ভালোবাসে না, সে বিভানকে বিয়ে করেছে। ইমাদের মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এই ঘুম ভেঙে গেলেই তার স্বপ্ন ভেঙে যাবে, সে আবার ফিরে পাবে মেয়েটাকে। ইমাদের ভাবনার মধ্যে গাড়ি স্টার্টের আওয়াজ ভেসে এলো। ওই বুঝি রূপন্তী চলে যাচ্ছে। ছটফটিয়ে উঠল ছেলেটার হৃদয়। বসা থেকে উঠে দাঁড়ালো সে, দৌড় শুরু করলো বিভানের গাড়ির দিকে। দোলাও দৌড় শুরু করলো ইমাদের পিছু পিছু, ডেকে বলল, ইমাদ ভাই কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথা। কে শুনে কার কথা? ইমাদ উম্মাদের ন্যায় ছুটে এলো বিভানের গাড়ির নিকটে, কিন্তু ততক্ষণে বিভান গাড়ি স্টার্ট করে রূপন্তীকে সাথে নিয়ে সাই সাই করে ছুটে চলেছে বাড়ি পথে। ইমাদ দৌড় শুরু করলো, সে গাড়ির পিছনে চেঁচিয়ে বলল, শুধু একবার বলে যাও রূপন্তী তুমি আমাকে ভালোবাসো। কিছুটা সময়ের ব্যবধানে দৌড় থামালো ইমাদ।
হাঁটু মুড়ে বসে পড়লো রাস্তার মধ্যে বরাবর। রূপন্তীদের গাড়িটা ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে, এখন আর দৌড়ে ধরাও সম্ভব না। ইমাদের চোখ জোড়া ভরে উঠল, হৃদয়ে করা নাড়ল। এই গাড়িটা যেভাবে তার সম্মুখ থেকে একটু একটু করে দূরে চলে গিয়েছে, রূপন্তীও ঠিক এভাবে এই গাড়ি নিয়েই তার থেকে এতদিন ধরে একটু একটু করে দূরত্ব বাড়িয়েছে। শুধু সে বুঝতে পারেনি, বোকার ন্যায় দিনের পর দিন ভালোবেসে গেছে। দোলাও ইতিমধ্যে ইমাদের পিছনে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ওই স্থানে, হাত রাখলো বেচারার কাঁধে, মৃদু স্বরে ডাকলো, ইমাদ ভাই। ইমাদ যেন শুনতে পেল না দোলার ডাক, অনুভব করতে পারল না তার উপস্থিতি। তার মন যে এখন অন্য কোথাও পড়ে রয়েছে, চরম বিষণ্ণতায় নিজের স্বকীয়তা খুইয়ে বসেছে কিঞ্চিত সময়ের জন্য। দোলা এবারে ইমাদের বাহু ধরে হালকা ঝাঁকালো, ফের ডেকে উঠল, ইমাদ ভাই। ইমাদের হুঁশ ফিরল, মলিন দৃষ্টিতে সে তাকালো দোলার পানে, অস্ফুষ্ট স্বরে বলল, উঠুন রাস্তা থেকে, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। ইমাদ উঠল না, ম্লান স্বরে বলল, রূপন্তী চলে গেছে। দীর্ঘ শ্বাস ফেলল দোলা, বল প্রয়োগে টেনে দাঁড় করালো ছেলেটাকে, সান্ত্বনা দিতে বলল, কোথায় আর যাবে? বাড়িতেই গেছে নিশ্চয়ই। আমরা এখান থেকে ফিরে ওদের বাড়ি যাব। ওদের বাড়িতে গিয়ে কি হবে? ওর আর বিভানের বিয়েটা কি মিথ্যে হয়ে যাবে? ওকে ভালোবাসবে আমায়? এমন কিছুই হবে না, আর ও আর আমায় ভালোবাসবে না। আমি জীবনে কখনো ওকে পাবো না। থামলো ইমাদ, পরপর কিছুটা ধরা গলায় বলল, রূপন্তী কেন ভালোবাসলো না আমায়? দোলার হৃদয় জ্বলছে, নিজের ভালোবাসার পুরুষের কণ্ঠ থেকে অন্য নারীর জন্য এত বিষাদ, এত ভালোবাসা, এত হাহাকার সহ্য হচ্ছে না তার কিছুতেই। আবার ইমাদের জন্য খারাপও লাগছে, ছেলেটা ভালোবেসে কতটা ভেঙে পড়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, ধীর কণ্ঠে বলল, রূপন্তী তখন বলল না, ভালোবাসার হৃদয় সংগঠিত ব্যাপার, এখানে কারোর হাত থাকে না। হয়তো ওর হৃদয়ের সৃষ্টিকর্তা আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করেনি কখনো। ও আপনাকে কখনো অন্য নজরে দেখতেই পারেনি। আর সবচেয়ে বড় কথা, ও আপনার ভাগ্যে ছিল না। সৃষ্টিকর্তা কেন রূপন্তীকে আমার ভাগ্যে লিখলেন না দোলা? ইমাদের ধরা গলা দোলার আর সহ্য করতে কষ্ট হলো, তবু নিজেকে সামলে সে বলল, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে একটা কথা কি, সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আপনি এইভাবে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছে। ইমাদ হাসলো, তাচ্ছিল্য করে বলল, ভালো কিছু? রূপন্তীর থেকে ভালো কিছু? হয়তো, আবার হয়তো বা না। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ছেলেটার, আর সে দাঁড়ালো না ওই স্থানে, পিছন ঘুরে পা বাড়ালো নিজের গাড়ির পানে। দোলার ধৈর্যের বাঁধ ভাঙলো, নিজের প্রিয় পুরুষের কণ্ঠে এতক্ষণ অন্য নারীর কথা শুনে, অন্য নারীকে ভালোবাসার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না সে, নিজের মনের কথা আর চেপে রাখতে পারলো না, এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। ইমাদ থমকে দাঁড়ালো, দোলা তাকে ভালোবাসে? অবাক হলো ছেলেটা, পিছন ফিরে তাকালো মেয়েটার পানে, বিস্মিত স্বরে প্রশ্ন করলো, তুমি আমাকে ভালোবাসো? দোলার চোখে অশ্রু, অথচ কণ্ঠে দৃঢ়তা নিয়ে জবাব দিল, হ্যাঁ, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ইমাদ ফের চমকাতে গিয়েও চমকালো না। একে একে স্মরণে এলো সর্বদা মেয়েটা তার পাশে পাশে থাকতো, তার জন্য অস্থির হতো, তার একটু বেশিই যত্ন নিত। অথচ সে কতটা বোকা ছিল, সে ভেবেছিল এসবই দোলা বন্ধুত্বের খাতিরে করেছে, যেমনটা তার ক্ষেত্রে রূপন্তী ভেবেছে। তার ভালোবেসে সাহায্য, যত্ন, পাশে থাকাকে মেয়েটা ধরে নিয়েছিল বন্ধুত্বের খাতিরে করা। এটাকেই বোধ হয় প্রাকৃতির প্রতিশোধ বলেছে। সে ঠিক যেমনটা দোলার সাথে করেছে, রূপন্তীও তার সাথে ঠিক তেমনটাই করেছে। ইমাদের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা স্বরে সে বলল, আমি জানি না তুমি আমাকে কবে থেকে ভালোবাসো কিংবা কেন ভালোবাসো, কিন্তু এতক্ষণ যা যা ঘটেছে সবটা তোমার চোখের সম্মুখেই ঘটেছে। তুমি সবটা দেখেছো এবং বুঝেছো। তুমি এটুকু নিশ্চয়ই ভালোভাবেই বুঝেছো আমি রূপন্তীকে ভালোবাসি। আমি এরপর আর সরাসরিভাবে তোমাকে কোনো উত্তর দিতে চাইছি না, কারণ ভালোবাসার মানুষের কণ্ঠ থেকে না বোধক উত্তরটা কতটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক আমি তা বুঝি। আমি তোমাকে আমার মতোই সেই যন্ত্রণায় সামিল করতে চাইছি না।
ইমাদ আবার পিছু ঘুরলো, পা বাড়ালো গাড়ির পানে। তখন ওই দোলা পিছন থেকে বলল, কিন্তু রূপন্তী তো আপনাকে ভালোবাসে না। ইমাদ দাঁড়িয়ে পড়লে আবারও, পিছন ঘুরে বলল, সে আমাকে ভালোবাসে না বলেই কি আমার ভালোবাসা কমে যাবে? তবে কেমন ভালোবাসলাম আমি? থামলো ইমাদ, একটু সময় নিয়ে ফের বলল, ভালোবাসা মানে কি তাকে পাওয়া, তাকে নিজের করে নেওয়া? এমন নয় যে আমি ভালোবেসেছি বলে তাকেও আমায় ভালোবাসতেই হবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মানে দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত বিধ্বস্ত জোরপূর্বক কোনো অনুভূতি নয়। ভালোবাসা হলো এক সুখকর অনুভূতির নাম। তার হৃদয় হয়তো আমার জন্য ভালোবাসা নামক কোনো সুখকর অনুভূতি জন্মায়নি, তাই সে আমায় ভালোবাসে না। কিন্তু তাই বলে যে এক নিমিষে আমার হৃদয় থেকে তার জন্য সকল ভালোবাসা মুছে যাবে এমন নয়। সে সারা জীবন আমার হৃদয়ে কোণে থেকে যাবে, হয়তো কখনো ভালোবাসায়, কখনো আফসোসে, অথবা সম্মানে। ইমাদ চলে গেল। দোলার হৃদয়টা ভেঙে এলো সাথে সাথে। সে জানতো এমন কিছুই হবে, তবু এত কেন কষ্ট হচ্ছে তার? নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে এই মুহূর্তে। চারদিকটা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্যাক এবং এলিনা এসে দুপাশ থেকে ধরলো তাকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মেয়েটাকে। জ্যাক এলিনা এখানে অনেক আগেই এসেছিল এই স্থানে, তবে ইমাদ এবং দোলাকে কথা বলতে দেখে তাদের মধ্যে আর বাধা হতে চায়নি বলে দাঁড়িয়েছিল এক কোণে। কিন্তু শেষের দিকে যখন মেয়েটাকে ভেঙে পড়তে দেখলো, এখন এগিয়ে এলো তার পানে। বিভান রূপন্তীকে নিয়ে সোজা বাড়িতে গেল না, মাঝ পথেই কোনো এক মাঠের মধ্যে গাড়িটা থামালো সে। নিজে গাড়ি থেকে নেমে রূপন্তীকেও বলল, গাড়ি থেকে নেমে দাঁড়াও। রূপন্তী গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চোখ ঘুরিয়ে তাকালো চারদিকে। আশেপাশে কোনো ঘরবাড়ি বা তাদের ব্যতীত কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মেয়েটা এই স্থানটা চিনে না, আর এই রাতের আধারে চারদিকটা বোঝাও যাচ্ছে না তেমন। বিভান রূপন্তীকে নিয়ে আরেকটু এগিয়ে গেল। গাছপালার আড়ালে দেখা মিলল ছোট একটা নদী। চাঁদের আলোয় নদীটা এবং তার আশপাশের পরিবেশ মোহিত এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। বিভান বসলো সে নদীর ধারে ঘাসের উপর। রূপন্তীর হাত টেনে তাকেও ইশারা করলো বসার জন্য। মেয়েটা বসলো ঘাসের উপরে, সাথে সাথেই বিভান মাথা এলিয়ে দিল তার কাঁধে। চমকে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে তাকালো পাশ ফিরে। তবে বিভানকে তার কাঁধ থেকে সরে যেতে বলল না। কিঞ্চিত সময় নিয়ে চুপ রইল দুজনেই। অতঃপর মুখ খুলল বিভান, মৃদু স্বরে বলল, আশপাশটা আধার বেশ, তাই না? চাঁদের আলো আছে। সে আছে বটে, তবে সে নিজের ক্ষুদ্র আলো ছড়িয়ে যেন প্রকৃতিতে বিরাজমান অন্ধকারটাকে চিনিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। এই তীব্র আধারের সম্মুখে তার এই ক্ষুদ্র আলো নড়ছে। সে নিজের ক্ষুদ্র আলো দ্বারা প্রকৃতিকে পুরোপুরি আলোকিত করতে ব্যর্থ, তার স্বকীয়তে ফিরিয়ে দিতে ব্যর্থ। থামলো বিভান, ফের বলল, বাবা মার মৃত্যুর পর আমিও ঠিক এমন এক আধারে ছেয়ে গেছিলাম। জীবনে থাকা ক্ষুদ্র আলো আমাকে পুরোপুরি আলোর দিকে ঠেলে নিতে পারছিল না। অথচ আমি প্রতিনিয়ত একটু আলোর আশায়, একটু শান্তির আশায় দিক দিশা হারিয়ে আলো খুঁজতে ব্যস্ত হয়েছিলাম। শেষ পর্যন্ত একটু আলোর আশায় আমি পাড়ি জমালাম স্পেনে। তবুও সে আলো খুঁজে পেলাম না। দিনের পর দিন অতিবাহিত হলো। আমি উন্মাদের ন্যায় হয়ে উঠেছিলাম একটু শান্তির জন্য, কিন্তু আমার শান্তি মিলল না। শেষে বেছে নিলাম একাকিত্বকে, সঙ্গী করলাম ওই আধারকে। তারপর তুমি এলে আমার জীবনে। প্রথম দিকে আমি তোমাকে সহ্য করতে পারতাম না, তোমাকে দেখলেও আমার কাজ হলে উঠত। কিন্তু ধীরে ধীরে কি হলো জানি না, আমি আমার হৃদয়ে তোমার জন্য অদ্ভুত এক অনুভূতি অনুভব করতে শুরু করলাম। আমি বারবার চাইলাম সে অনুভূতিকে উপেক্ষা করতে, কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ। আমি আমার জীবনের সব কার্যে ব্যর্থ, না পেরেছি নিজেকে কখনো নিয়ন্ত্রণ করতে। এই পর্যন্ত বলে থামলো বিভান, দীর্ঘ শ্বাস ফেলে বলল, আর না পেরেছি নিজের অনুভূতিকে কখনো নিয়ন্ত্রণ করতে। আমি জানি তোমাকে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করাটা আমার অন্যায় ছিল, কিন্তু জীবনে ব্যর্থ হতে হতে এই ক্ষণে এসে হৃদয়ে ভয় টানা বেঁধেছিল যে আমি তোমার ক্ষেত্রেও ব্যর্থ হব, তোমাকেও হারিয়ে ফেলব। আমি কখনো তোমার মনের মতো হতে পারবো না। আর ইমাদ, ও তো সব দিক থেকে পারফেক্ট,
সুদর্শন, মিষ্টি ভাষী, মানুষের মন জুগিয়ে চলতে পারে, নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে। কিন্তু আমি বদমাশ আছি, রকচটা, মনের কথা প্রকাশে ব্যর্থ একটা পুরুষ। তাছাড়া এদেশে আসার পর থেকে তোমার সাথে কখনো ভালো ব্যবহারই করিনি। তাছাড়া ইমাদ সর্বদা সব দিক থেকে তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করছিল। আমি ভয় পাচ্ছিলাম, হৃদয় সংশয় জেগেছিল তুমি হয়তো ইমাদের প্রতি দুর্বল হয়ে পড়বে। অনেকটা ভয়, সংশয়, আমি তোমাকে ভয় দেখিয়ে জোর খাটিয়ে বিয়ে করেছি। পারলে মাফ করে দিও আমাকে।